ওয়েল, আমার কাজ এই প্রশ্নটা করার কারণ হচ্ছে আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, আমি জানি আমি তোমার সাথে কমিটেড। এমন তো অবস্থায় কাউকে ভালোবাসা অন্যায় হতে পারে। কিন্তু আমি এখানে কি করব বলো? ভালোবাসা কি নিজের ইচ্ছে হয় নাকি জোর করে হয়? শশী চুপ করে আছে। আহনাব বলল, যেহেতু তোমার সাথে আমি কমিটেড, তাই প্রতিশ্রুতি রক্ষা করতে তোমাকে বিয়ে করতে পারি। তবে ভালোবেসে নয়, মায়ের জন্য। বিয়ের পর আমি কোনো রকম গিল্টি ফিল নিয়ে থাকতে পারবো না বলেই আজ ক্লিয়ারলি কথাগুলো বলছি। এখন তুমি যা চাইবে তাই হবে। শশী হেসে বলে, এই কথাগুলো বলতেই তুমি এতটা নার্ভাস ফিল করছো? দেখো, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। তুমি নিশ্চয় যে সে মেয়ের প্রেমে পড়নি। তোমার মন জয় করতে পেরেছে মানে ওই মেয়ের মাঝে বিশেষ গুণ আছে। ও তোমার মায়ের মনও জয় করে ফেলবে। দেখো, ওকে তোমার মায়ের কাছাকাছি থাকার সুযোগ করে দাও আগে। আমি এখন থেকে যত পারবো কম আসবো এখানে। এতে ওই মেয়ের সঙ্গ বেশি পাবে আন্টি। তার মানে তুমি? আমি চাই তুমি যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো। মন থেকে চাইছো? আমার প্রতি তোমার রাগ ক্ষোভ কোনোটাই নেই। আমি মুখে এক আর মনে আরেক রাখি না। আমি স্পষ্টভাষী। জানোই তো, মন থেকে চাই যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। তবু আমি ক্ষমা প্রার্থী, শশী। অজান্ত যদি কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও প্লিজ। যাক পাগল, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? বরং তুমি যে মন এসব রেখে আমায় বিয়ে করনি, আমি এতেই খুশি। আমি কি কোনো দিক দিয়ে কম? একদম নয়। তাহলে আমি যার হব তার সম্পূর্ণ ভালোবাসাটা আমার চাই। এক বিন্দু কম নয়। সত্যিকারের ভালোবাসা খুব শীঘ্রই খুঁজে পাও, দোয়া করি। আর শশী, সত্যি বলছি তুমি ভীষণ ভালো মনের মানুষ। মাই প্লেজার। এনিওয়ে, মেয়েটাকে আহনাব কাঁধ নাচিয়ে বলল, সময় হোক বলবো, নো প্রবলেম। আমাদের বন্ধুত্ব রাখতে তো আপত্তি নেই। একদম নেই। শশী মুচকি হাসল। আহনাব মনে মনে বলে, মিস অর্ষা, এবার প্রস্তুত হও তুমি। ঘুটঘুটে অন্ধকার ঘর। আশেপাশে আলোর বিন্দুমাত্র রেখাও দেখা যাচ্ছে না। চারদিকে নিস্তব্ধতা। মাথার উপর সিলিং ফ্যানের সামান্য ক্যাচ ক্যাচ শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ নেই। সকাল মৃদুস্বরে ডাকে, আপু। হুম। ঘুমিয়েছিস? না, একটা প্রশ্ন করি। হুম। তুই রাফিকে কেন পড়াবি না? তোকে একবার বলছি, সব বিষয়ে এত কৌতূহল রাখবি না। রাখলে কি হয়? অর্ষা নিশ্চুপ। সকাল বলল, রাফি তোকে অনেক মিস করে। করুক। আমার তো মনে হয়। সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বে অর্ষা বলল, তোর মনে হওয়াকে আপাতত বস্তা বেঁধে রেখে ঘুমা প্লিজ। আহা, পুরো কথাটা তো শোন। সকাল সকালে আমার অফিস আছে। সকালে সকালেরও কলেজ আছে। পেটের মধ্যে কথা চেপে রাখলে রাতে ঘুম হবে না আমার। অর্ষা চুপ করে রইল। এর মানে দাঁড়ায় সে সকাল কথা শুনতে রাজি। সকাল ভীষণ সন্তর্পণে বলল, আমার কি মনে হয় জানিস, আহনাব ভাইয়াও তোকে মিস করে। অর্ষা সকালের বকবকানি এড়িয়ে গিয়ে ঘুমানোর চেষ্টা করছিল। আহনাবের কথাটা শুনেই তার চোখের পাতা আপনা আপনি মেলে যায়। বুকের ভিতর সেই পরিচিত ব্যথাটা উন্মোচন হয়। ভারী দীর্ঘশ্বাসে বুক ওঠানামা করে। মনের বিরুদ্ধে যুদ্ধ করে। যাকে ভুলে থাকা ব্যাকুল প্রাস, সেই কেন এভাবে ছায়ার মতো সর্বাবস্থা সর্বাঙ্গে লেপ্টে থাকে? ধমকে উঠল অর্ষা, এসব বাজে কথা কেন বলছিস? বাজে কথা না, সত্যি বলছি। আজ অনেকবার তোর কথা জিজ্ঞেস করেছে। তো এতে প্রমাণ হয় যা সে আমাকে মিস করে। তোদের যন্ত্রণা এখন আর আমি মনে হয় বাড়িতেও থাকতে পারবো না। পাগল হয়ে যাব আমি। অর্ষা উত্তেজিত হয়ে যায়। চাপা রাগ, কষ্ট কোনোটাই তার চেপে রাখতে পারেনি। এদিকে ভয়ে সকালও আর কথা বাড়ায়নি। অর্ষার সঙ্গে সবচেয়ে যদি কেউ বেশি পেয়ে থাকে তাহলে সে হচ্ছে সকাল। তাই সে খুব ভালো করেই অর্ষার পরিবর্তন লক্ষ্য করতে পারে। কেমন যেন একটু একটু করে অনেকটা বদলে যাচ্ছে। তার বোন। রাতে অনেক চেষ্টার পর ঘুমাতে পেরেছিল অর্ষা। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন সেলিনা বেগম দরজায় এসে দাঁড়ায়। আয়নাতে তার দিকে তাকিয়ে অর্ষা জিজ্ঞেস করে, কিছু বলবে মা?
সেলিনা বেগম কিঞ্চিৎ ইতস্ততা প্রকাশ করে বললেন, রুহুলের কোনো খবর পেয়েছিস? না, ছেলেটার জন্য খুব মন পড়ে রে। কোথায় আছে, কেমন আছে কে জানে। অর্ষা কিছু বলল না। তিনি বললেন, তুই একটু সময় পেলে তোফায়েলকে ফোন দিস তো। কেন, ও কোনো খবর পেয়েছে নাকি শুনিস একটু। ওকে তো বলেছিলাম আমার সাথে আর দেখাও হচ্ছে না। অর্ষা হিজাব পরা শেষ। সে এবার ড্রেসিং টেবিলের ওপর থেকে ঘড়িটা নিয়ে সেলিনা বেগমের দিকে ঘুরে দাঁড়ালো। কিছুটা কঠোরভাবে বলল, প্রতিদিন এক ঘ্যান ঘ্যান প্যান প্যান ভালো লাগে না আমার। আর কিভাবে বোঝালে তোমরা বুঝবে? ও আর কিভাবে তোমাদের কষ্ট দিলে ভুলতে পারবে? লজ্জা তো না তবু তোমাদের পেটেও তো ধরনি, তাও কেন মায়া ছাড়তে পারো না বুঝি না। সেলিনা বেগমের চোখ ছলছল করছে। অর্ষা ঘড়ি পরে ব্যাগ কাঁধে নিয়ে দরজায় গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে দু কাঁধে হাত রেখে ডাকে, মা। তিনি ফুঁপিয়ে কেঁদে ওঠেন। অর্ষা তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কেঁদো না মা, যার তার জন্য চোখের পানি ফেলো না। সে আমাদের ছাড়াই ভালো থাকতে চায়, আমাদেরও তাকে ছাড়া ভালো থাকতে হবে। সেলিনা বেগম শাড়ির আঁচলে চোখ মুছেন, তবে কান্না থামানোর কোনো চেষ্টা করলেন না। অর্ষা কষ্ট হয় ভীষণ এই মানুষ দুটোর জন্য। কষ্টগুলো সে অব্যক্ত রাখে, তাই তো সবসময়ের মতো এবারও নিজেকে নিষ্ঠুর প্রমাণ করতে সেলিনা বেগমের কন্দনত অবস্থায় অফিসে যাওয়ার ব্যস্ততা দেখে বেরিয়ে পড়ে। যাওয়ার পূর্বে শুধু বলে গেল, বাবার খেয়াল রেখো আর তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করো। অফিসে যাওয়ার পর পর অবিশ্বাস্য ঘটনা ঘটল, যার জন্য অর্ষা প্রস্তুত ছিল না। স্মৃতি এসে জানালো, জিসান স্যার তোমায় খুঁজে গেছে। আহনাব যেদিন জিসানকে কথা শুনিয়েছিল সেই দিন পর থেকে জিসান কখনো অর্ষার সাথে কথা বলেনি, এমনকি প্রয়োজনেও না। সবসময় তাকে এড়িয়ে এড়িয়ে চলতো। তাকে দেখলেই কপাল কুঞ্চরেখা সৃষ্টি হতো, যেগুলো অন্তত তার সামনে মসৃণ হয়নি। রাগে যেন সে পারত না শুধু অর্ষাকে কাঁচা গিলে খেয়ে খেলতে। এমন তো অবস্থায় গতকাল খেলো তার সঙ্গে ধাক্কা, আজ আবার খুঁজে গিয়েছে। এবার বোধহয় রাগ আর চাপা রাখবে না। অর্ষা ভেবেই ভয় পাচ্ছে না জানে কোন ঝড় তার জন্য অপেক্ষা করছে। সে ভয়ে ঢোক গিলে স্মৃতির উদ্দেশ্য বলে, কেন খুঁজছে বলতো? জানি না তো, আমাকে বলে গেল তুমি আসলে যেন তোমাকে তার ক্যাবিনে যেতে বলি। ভয় লাগছে। ধুর, ভয় পেও না। রাগারাগি করলে সোজা এই স্যারই নয়তো আহনব স্যারকে বলে দিবে। আগে শুনে আসি, দেখি কি বলে। হ্যাঁ যাও। অর্ষা যাওয়ার আগে জিসানি সেখানে চলে আসে। অর্ধেক পথে থমকে দাঁড়ায় অর্ষা। সে চোখ বড় বড় করে জিসানের দিকে তাকিয়ে আছে, যাকে কখনো হাসতে দেখা যায় না। আজ সে হাসছে। হেসেই অর্ষাকে জিজ্ঞেস করলো, কেমন আছো এখন? অর্ষা তৎক্ষণাৎ কথা বলার মতো কিছু খুঁজে পেল না। অবস্থা হয়েছে অনেকটা স্ট্যাচুর মতো। নিজেকে অনেকটা সামলে নিয়ে বলল, হ্যাঁ ভালো স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, গতকালের জন্য সরি। নো নো স্যার, সরি তো আমার বলা উচিত। আমার ভুল ছিল। অ্যাম এক্সট্রিমলি সরি স্যার। গতকাল অমন একটা সিচুয়েশনে সরি বলা হয়নি। আমি এজন্য দুঃখিত এবং লজ্জিত। বিজি অর্ষা, যাওয়ার হয়েছে, ভুলে যাও। এই ফাইলগুলো নাও। এগুলো কি করব? এগুলো দেখে কম্পিউটার আপডেট করবে। এরপর প্রিন্ট বের করে এখানে আহনাফ স্যার সিগনেচার, এখানে এই স্যার শিরিন ম্যামের সিগনেচার নেবে। এই পুরো কাজটা দ্রুত কমপ্লিট করে ফাইল এবং প্রিন্টগুলো আমায় জমা দিবে। অসা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে স্যার। জি স্যার মুচকি হেসে চলে যাওয়ার পর স্মৃতি মুখ টিপে হেসে বলে, সব আহনাফ স্যারের কীর্তি। সেদিন বকা ভুলেনি হয়তো বেচারা। অবশ্য আর একটা কারণও হতে পারে। অসা ফাইলগুলো নেড়েচেড়ে দেখে বলে, সেটা কি? ধাক্কা খেয়ে নিচে পড়ার সাথে সাথে হয়তো তোমার প্রেমেও পড়ে গেছে। ধুর যা। স্মৃতি খিলখিল করে হেসে ওঠে। নিজের জায়গায় গিয়ে বসতে বসতে বলে, ভেবে দেখো, এমনটা হলে কিন্তু মন্দ হবে না। রাগী হলেও সে দেখতে মারাত্মক। তোমার মাথা। অর্ষা জিসানের বলা কথা মোতাবেক
ফাইলগুলো তৈরি করে আহনাফের কেবিনে যায়। আহনাফ নিজেও ততক্ষণ অর্ষার জন্য অপেক্ষা করছিল। সে চেয়ারে বসে দুদিকে নড়ে চড়ে বলে, বসুন। অর্ষা বলল, ইটস ওকে। আমি বসতে বলেছি, সমস্যা নেই, আপনি সাইন করুন। আমার আরো কাজ আছে। কিন্তু আমার আপাতত কোনো কাজ নেই, বসুন, একটু গল্প করি। অর্ষা ভুরু কুঁচকে তাকিয়ে আছে। কপালে উড়ে আসা কয়েকটা ছোট চুল কানের পিঠে গুজে দিয়ে বলে, সমস্যা কি আপনার? আমি জানতে চাই আপনার সমস্যা কি। অর্ষা ভ্যাকাচাকা খেয়ে বলে, আমার সমস্যা মানে? আমি বলেছিলাম সাদা পোশাক পরে আমার সামনে আসবেন না। অর্ষা নিজের পোশাকের দিকে তাকায়। তার খেয়ালই ছিল না কথাটা। আহনাফ আবার বলল, কথায় কথায় হাত দিয়ে কপালের উপর থেকে চুল সরাবেন না। কেন? আপনার সমস্যা কি? সমস্যা আমার নয়, আপনার হবে। আমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি তখন কিন্তু আমায় দোষ দিতে আসবেন না। এসব কি ধরনের কথাবার্তা? আমার স্পষ্ট কথাবার্তা। হঠাৎ চুমুটুমু খেয়ে বসবো, তখন দোষ দিয়ে লাভ নেই। আপনি কিন্তু আমার সাথে বাজে বিহেভ করছেন, তাই নাকি? না হয় করলাম। নিজের মানুষের সাথে সব করা যায়। কে আপনার নিজের মানুষ? এই যে সামনে দাঁড়ানো শুভ্রাবতী। আপনি যে এমন নিচু মনের মানুষ সেটা তো আমি জানতাম না। এখন থেকে জানবে, সব জানবে, কারণ আমি তোমার, তুমি আমার। খারাপ ভালো সব জানার অধিকার আমার রয়েছে। আপনার শশী জানে সব? একটু ভুল হলো, আমার শশী না, শুধু শশী বলো। বাই দ্য ওয়ে, ও কি জানবে? আপনার ক্যারেক্টার যে লেস। না, ও এসব জানার প্রশ্নই আসে না। আমি যদি কারো সামনে কারো জন্য ক্যারেক্টারলেস হই তাহলে সে একমাত্র নায়কই তুমি। অসা কিছুটা থমকে যায়, সামলে নিয়ে বলল, নতুন কোনো নাটক শুরু করলেন? নাটক নয়, যা বলছি সব সত্যি। শশীর বিষয়টা ক্লোজড। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমার আর কমিটেড নেই। তার মানে আমাদের বিয়েটা হচ্ছে না। আমি শশীকে সব খুলে বলেছি। কি বলেছেন? আহনাফ কয়েক সেকেন্ড নীরবতা পালন করে বলল, আমি তোমাকে ভালোবাসি। অর্ষা ব্যঙ্গ করে হাসল। কথাটিকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বলল, প্লিজ স্যার, সাইন করুন। আমার এখনো অনেক কাজ বাকি আছে। আহনাফ টেবিলের ওপর কিছুটা ঝুঁকে এসে বলে, আমি সিরিয়াস অর্ষা, ট্রাস্ট মি। দুঃখিত আপনার বিশ্বাস করতে না পারার জন্য। বিশ্বাস করা লাগবে না, ভালোবাসলেই হবে। নেই, আপনার জন্য আমার মনে আর কোনো ভালোবাসা নেই। মিথ্যে কথা। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। এখন আপনি কি সাইন করবেন? আহনাফ কিছুক্ষণ আরম্ভিত দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে থেকে দুষ্ট হাসি দিয়ে বলল, ঠিক আছে, আমিও তোমার পিছু ছাড়ছি না। দেখব কতটা এড়িয়ে চলতে পারো। অর্ষা কিছু না বলে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আহনাফ ফাইলগুলো সাইন করা মাত্র সেগুলো তুলে নিয়ে অর্ষা চলে যাওয়ার জন্য উদ্যত হয়। আহনাফ দ্রুত গতিতে উঠে গিয়ে দরজার সামনে পথ রোধ করে দাঁড়ায়। আহনাফ যে এমনটা করবে অর্ষা বুঝতে পারেনি, তাই দুজনে দূরত্ব ভীষণ কম। অর্ষা অপ্রস্তুত দৃষ্টি ও ভঙ্গি দেখে আহনাফ হেসে মাথা নাড়িয়ে ব্ল্যাক শেলটনের গানের একটা লাইন বলে। বিরক্ত হয়ে অর্ষা বেশ জোরে সরে আহনাফের বুকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। অর্ষার আগে জিততে পারছে না শুধু ফাইলগুলো ছিঁড়ে কুটি কুটি করতে। যদিও অবলা অসহায় ফাইলগুলো কোনো দোষ নেই এখানে। সে শব্দ করে ফাইলগুলো ডেস্কের উপর রাখলো। আহনাফের পরিবর্তন তার কাছে ভালো লাগছে না। সে যখন যা ইচ্ছে তাই করবে নাকি? সেই দিন ওই কথাগুলো বলার আগে এসব মাথায় ছিল না। সে শুধু অপমানই করেনি, ইগো হার্ট করেছে, যেটা অর্ষা কোনোদিনও ভুলতে পারবে না। রাগ সামলে সে ফাইলগুলো নিয়ে জিসানের ক্যাবিনে গেল। জিসান অর্ষাকে দেখেই মুচকি হাসে। বিব্রত হলো অর্ষা। হওয়ারই কথা, যাকে রাগ ছাড়া কখনোই দেখেনি তাকে যখন হুটহাট কারণ ছাড়াই হাসতে দেখে তখন বিব্রত না হওয়ার উপায় কি? জিসান হেসে বলল, বসো, ফাইলগুলো দিলেই অর্ষার কাজ শেষ।
বসার কোনো প্রয়োজন নেই। তবুও জিসান কেন তাকে বসতে বলেছে সেটা বুঝতে পারছে না। ওদিকে তার আর কাজ আছে, কিন্তু সামনে বসে থাকা মানুষটি তো আর আহনাফ নয়, যে মুখের ওপর চ্যাটাং চ্যাটাং দু চারটা কথা শুনিয়ে দেবে। অর্ষাকে বিব্রত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জিসান বলে, কি হলো, বসো। অর্ষা প্রত্যুত্তরে স্মিত হাসার চেষ্টা করে বসলো। জিসান ফাইলগুলো দেখছে। দুটো ফাইল দেখেই বন্ধ করে সরিয়ে রাখলো। জিজ্ঞেস করলো, সকালে খেয়েছো? অর্ষার ভিমড়ি খাওয়ার উপক্রম। এই লোকের হলোটা কি হঠাৎ? এত ভালো মন্দ খোঁজ খবর কেন নিচ্ছে? ভিতরে চাপা উত্তেজনা ভিতরে চাপা রেখে অর্ষা বলল, জি। কাজ কেমন চলছে? জি ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো? না স্যার, কোনো সমস্যা হলে আমায় জানাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাকে বন্ধুর মতো ভাববে। অর্ষা ভ্যাকাচেকা খেয়ে বলে, জি জি স্যার। জিসান হাসি হাসি মুখ করে অর্ষার মুখের দিকে তাকিয়ে রয়েছে। দৃষ্টি সরিয়ে নিল অর্ষা। সেখানেই আর সঙ্গের মতো বসে থাকা সম্ভব হচ্ছে না। সে হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলে, স্যার, আমার যদি এখানে কোনো কাজ না থাকে তাহলে আমি চাই। আমার কয়েকটা রিপোর্ট তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ যাও। অর্ষা বাইরে এসে যেন হাঁফ ছেড়ে বাঁচল। সব মুসিবত কি একসাথে তার ঘাড়ে এসে চেপে বসতে চাইছে, নাকি আল্লাহ মামুল? এমন হলে সে চাকরিটা কন্টিনিউ করবে কি করে? নিজের জায়গায় গিয়ে সে আহিলের সিবিটা নিল। এরপর গেল মিজানের কেবিনে। অর্ষাকে দেখে মিজান বলল, কি ব্যাপার অর্ষা, কিছু বলবে? জি স্যার। আপনি ফ্রি আছেন? হ্যাঁ, বসো। অর্ষা বসলো। বলল, স্যার, একটা উপকার করতে হবে। কি উপকার বলো? সম্ভব হলে অবশ্যই করব। আমার একটা ফ্রেন্ডের চাকরি ভীষণ দরকার। একটা ব্যবস্থা করে দিন প্লিজ। মিজান কিছুটা চিন্তিত হয়ে বলল, এখন তো কোনো লোক নিয়োগ নিচ্ছে না ময়না। আচ্ছা, তাও একটা সিবি দাও তুমি। আমি আহনাফ স্যারের সাথে কথা বলে জানাবো। অর্ষা সিবিটা এগিয়ে দিয়ে বলে, নিয়ে এসেছি, প্লিজ ট্রাই করবেন যেন চাকরিটাও পেয়ে যায়। রিকোয়েস্ট প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার, আসছি। মিজান মাথা নাড়ালো। সকাল বাবা মায়ের সামনে বসে আছে। কলেজ থেকে আসার পর দেখলো তারা দুজনই ভীষণ কান্নাকাটি করছে। কেন কাঁদছে এই প্রশ্ন হাজারবার করেও কোনো উত্তর পেল না। একবার ভাবলো আশাকে ফোন করে জানাবে, কিংবা পরে আবার সিদ্ধান্ত পাল্টে ফেললো। এমনিতেই তার বোনের অনেক কষ্ট হয়, সারাদিন কাজ করে এসে আবার টিউশনি করার। এর মাঝেও এক্সট্রা টেনশন জুড়ে দেওয়ার কোনো মানেই হয় না। সকাল যে এতক্ষণ এভাবে বসেছিল নিজেও জানে না। গম্ভীর সুরে মাকে জিজ্ঞেস করলো, দুপুরে খেয়েছিলি? সেলিনা বেগম শাড়ির আঁচল নাকে পানি চোখে পানি মুছে বলল, তোর বাপ খায়নি, আমি খাই, কি করবে? সকাল উঠে গেল। ভাত তরকারি সব বেড়ে কড়া কণ্ঠে বাবা মার উদ্দেশ্য বলল, আমার খুব খিদে পেয়েছে। তোমরা যদি এখন আমার সাথে খেতে না বসো তাহলে কিন্তু আমিও খাবো না, বলে দিচ্ছি। সেলিনা বেগম স্বামীকে বুঝিয়ে সুজিয়ে খেতে বসালেন। খেতে বসলেও খাবার তার গলা দিয়ে নামছিল না। কতগুলো দিন পার হয়ে গেল অথচ এখনো রুহুলের কোনো খবর পায়নি তারা। দুশ্চিন্তায় দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে তিনি। বাবা মায়ের খাওয়া শেষ হলে সে বড় মানুষের মতো করে বলল, তোমরা এখন শুয়ে থাকো, একটু রেস্ট করো। কান্নাকাটি তো কম করলে না। ক্লান্তি বোধ করা ওমর এবং সেলিনা বেগম সকালে কথমতো শুয়ে রইল। ঘরের দরজা চাপিয়ে দিয়ে সকাল এঁঠো থালা বাসনগুলো ধুয়ে ফেলল। চুলায় ভাত বসিয়ে উঠোন ঝাড়ু দিতে দিতে গেল। সারাদিন ডিউটি করে এসে অর্ষা যদি ভাতের খিদে পায় তখন, তাই সে 1 ঘন্টা যা পারে রান্না করে রাফিকে পড়াতে যাবে। উঠান ঝাড়ু দেওয়ার সময় সদর দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে দিকে তাকায়। আহিল এসেছে। তার পরনে কালো রঙের প্যান্ট শার্ট। এক মুহূর্তের জন্য থমকালো সকাল। তার এই এক সমস্যা, কালো ড্রেস পরা কোনো ছেলেকে দেখলেই যেন হৃদয়স্পন্দ থেমে যায় তার। অসভ্য মনটাকে
এজন্য সে কত যে গালমন্দ করে তার হিসেব নেই। নিজেকে চট করে সামলে নিল সকাল। ঝাড়ু হাতে নিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আহিল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, অর্ষা আসেনি? উফ, একটু পরেই এসে পড়বে, আপনি বসেন। না, বসবো না বলেই আহিল তার পকেট থেকে একটা কাগজ বের করে সে কাগজটি সকালের দিকে এগিয়ে দিতেই চোখ বড় বড় করে ফেলে সকাল। বিস্মিত স্বরে উঠে বলে, আল্লাহ, এ কয়দিনে দেখা হয়েছে আমাদের? কথা হয়েছে কয়দিন? এর মধ্যে আপনি আমাকে লাভ লেটার দিচ্ছেন? আমি আপনাকে কত শান্তশিষ্ট ভেবেছিলাম, আপনি তো দেখছি ভেজা বেড়াল নয়, একদম ভিতরে ভিতরে শেয়ান। আপু জানেন সব, নাকি আপুর অগোচরে আমাকে পটানোর চেষ্টা করছেন? সকালের কথা শুনে আহিল ভিমড়ি খেয়ে তাকিয়ে থাকে। সকাল তখনও ফোঁস ফোঁস করে যাচ্ছিল। আহিল অবাক হয়ে বলল, এসব কি বলছেন আপনি? আপনাকে আমি লাভ লেটার দিতে যাব কেন? সকাল ভুরুকুটি করে বলল, লাভ লেটার নয়? না। তবে কি ওটা? নোট। এই সপ্তাহ পড়াগুলো সব নোট করে অর্ষার জন্য এনেছি। সকাল বিমর্ষ স্বরে বলল, ও, আমি আবার ভাবলাম লাভ লেটার। আচ্ছা, যাই হোক, এটা আপনার আমাকে আগে বলা উচিত ছিল। আপনি বলার সুযোগটা দিলে কোথায়? নিজেই নিজেই তো এতগুলো কথা শুনিয়ে গেলেন। ঠিক আছে, ঠিক আছে, আপুকে দিয়ে দেব বলে আহিলের হাত থেকে ছো মেরে কাগজটি নিল। আহিল বলল, যাই আমি। চলে যাচ্ছেন যে? আপুর সঙ্গে দেখা করবেন না? না, কাজ আছে একটু। ঠিক আছে। আর শুনুন, আপনাকে যে আমি কথা শুনিয়েছি এসব আবার আপুকে বলতে চেন না যেন। আহিল পিছু ফিরে বলল, কেন? কেন মানে? আপু শুনলে বকবে না আমায়? বকা খাওয়া তো উচিত আপনার। তাহলে হিসেব করে কথা বলা শিখবেন। আর এমন হবে না, দিন সত্যি। আচ্ছা, বলবো না বলে আহিল হাঁটা ধরে। বাড়ি থেকে বেরিয়ে সকালের বোকা বোকা কথাগুলো মনে করে আনমনে হাসে। স্মৃতি আর আশা কথা বলতে বলতে অফিস থেকে বের হচ্ছিল। জিসানের পরিবর্তনের কথা শুনে স্মৃতি বলে, আমি 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ব্যাটা নির্ঘাত তোমার প্রেমে পড়েছে। তাহলে এটা আমার জন্য সত্যি দুঃখজনক একটা কথা, কিন্তু আমি চাই না এমনটা হোক। স্মৃতি ঠোঁট টিপে হেসে বলল, কেন, সমস্যা কি? সমস্যা তো এখন আর আগের মতো রাগি নেই। এখানে কাজ করতে এসেছি। স্মৃতি মনোযোগ দিয়ে অন্য দিক দিতে চাই না। তুমি অদ্ভুত একটা মেয়ে, এরকম সুযোগ কেউ হাতছাড়া করতে চায় নাকি? আমি বলি, শোনো, স্যার দেখতে সুন্দর আছে, স্যালারিও ভালো। যদি প্রপোজ করে তাহলে সরাসরি বিয়ের কথা বলে দিবে। যদি রাজি হয় তাহলে বিয়ে করে ফেলবে। অর্ষা হাসলো। স্থিতি গাল ফুলিয়ে বলে, হাসো কেন? তোমার কথা শুনি। খারাপ কিছু বলেছি? একদম না। তবে আমার মনে হয় না জিসান স্যার আমায় পছন্দ করে। মানে, তুমি যেভাবে বলছো আর কি। হতে পারে সে আমার সাথে খারাপ আচরণ করা আর গিল্টি ফিল করেছে, তাই সে এখন ভালো আচরণ করছে। তোমার তাই মনে হয়? হ্যাঁ। তাহলে চলো বাজি ধরি। কিসের বাজি? তোমার ধারণা সত্যি হয় নাকি আমার ধারণা সত্যি হয়, সেটা দেখব। অর্ষা হেসে বলল, না বাবা, দরকার নেই, এসব বাদ দাও। আমরা কাজ করতে এসেছি, শান্তিমতো কাজ করতে পারলেই হলো। তুমি না কেমন জানি, তোমার জায়গায় আমি হলে তো এই সুযোগ হাতছাড়া করতাম না। তাহলে তুমি তাকে প্রস্তাব দিচ্ছ না কেন? ধুর যা, পরে দেখা যাবে আমাকে দুহাত তুলে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। স্মৃতির কথা শুনে অসা শব্দ করে হাসে। আচ্ছা অসা, তুমি কাউকে ভালোবাসোনি কখনো? হঠাৎ স্মৃতির মুখে এমন প্রশ্ন শুনে অসা হাসি থেমে যায়। মুখে একরাশ মলিনতা। ভালোবাসা? বেসেছি নাকি বাসে? অতীত নাকি বর্তমানে স্থির হয়েছে? না, বর্তমানে ভালোবাসা বলতে তার জীবনে কিছু নেই। অর্ষা উত্তর দেওয়ার আগেই স্মৃতি ওকে কোনো দ্বারা গুঁতা দিতে বিড়বিড় করে বলল, ওই দেখো গেটের বাইরে জিসান স্যার দাঁড়িয়ে আছে। অর্ষার সামনে তাকালো। স্মৃতির মতো করে বিড়বিড় করে বলল, তাতে কি? মনে হচ্ছে তোমার জন্য অপেক্ষা করছে। গেটের বাইরে যাওয়ার পর সত্যি সত্যি অর্ষার মনে হতে লাগলো জিসান তার জন্য অপেক্ষারত ছিল। সে সুন্দর করে হেসে জিজ্ঞেস করলো, বাড়ি যাচ্ছ? অর্ষা মনে মনে বলে, আহাম্মক, অফিস ছুটির পর বাড়িতে যাব
তো কি অফিসে বসে থাকবো? কিন্তু মুখে বলল, জি স্যার। চলো একসাথে যাই। অর্ষা ফাঁকা ঢোক গিলে বলল, কিন্তু স্যার, আমাকে তো স্মৃতির সাথে একটু পার্লারে যেতে হবে এখন। স্মৃতি চোখ বড় করে অর্ষার দিকে তাকিয়ে আছে। জিছান একটু মনক্ষুণ্ণ হলো, পরক্ষণে সব প্রভিত হয়ে বলল, আচ্ছা সমস্যা নেই, সাবধানে যেও। জি স্যার, আপনি সাবধানে যাবেন। জিসান তার বাইকে করে চলে গেল। স্মৃতি কোমরে দুহাত রেখে বলল, মিথ্যা বললা কেন? তো কি করব? তার সাথে বাইকে করে যাব? মাথা খারাপ নাকি? একে যতটা পারা যায় এগিয়ে চলতে হবে। স্মৃতির ফোনে সময় দেখে বলল, মন যাতে সায় দেয় তাই করো, কিন্তু এখন বাসায় যেতে হবে। দুজনে বাড়ি দুদিকে হওয়ায় একসাথে যাওয়া সম্ভব না, তাই দুজন দুদিকে হাঁটা ধরে। অর্ষা বাসা যাওয়ার আগে বাজারে যায়, কিছু তরি তরকারি কিনতে হবে। বাসায় বাজার নেই কোনো। ডাল আর আলু ভর্তা দিয়ে সকালে খেয়ে এসেছিল। সারাদিন ওরা হয়তো ডাল আলু ভর্তাই খেয়েছে। সেই বাজারে ঘুরে ঘুরে তরকারি দেখছে, দামাদামি করছে। দামাদামিতে সে এখনো পটু হতে পারেনি, তবে হয়ে যাবে বলেই ধারণা। লাউ শাক নাও, আমার খুব পছন্দের। অর্ষা চমকে পিছনে তাকালো। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আহনাব দাঁড়িয়ে রয়েছে। অর্ষা চোখ পাকিয়ে বলল, আপনি এখানে কেন? আহনাব আশেপাশে তাকিয়ে দেখে বলল, কোথাও তো এমন কোনো সাইনবোর্ড দেখছি না যেখানে লেখা আছে এই বাজারে আহনাব মিসবাহ চৌধুরী আসা নিষেধ। তুমি কি দেখতে পাচ্ছ? মস্করা করেন আপনি আমার সাথে? মস্করা করতে যাব কেন? তোমার সাথে কি আমার মস্করা করার সম্পর্ক? তোমার সাথে আমার পেয়ার মহব্বতের সম্পর্ক। অর্ষা রাগ করে ওই দোকান থেকে অন্য দোকানে চলে যায়। পিছু পিছু আহনব যায়। মেজাজ খারাপ হয়ে যায় অর্ষার। সে চিৎকার করে রাগ ঝাড়তে গিয়ে থেমে যায়। চিবিয়ে চিবিয়ে বলে, কেন ফলো করছেন আমায়? আহনা ভুরুকুটি করে বলে, তোমাকে আমি ফলো করতে যাব কেন? হ্যাঁ, আমিও বাজার করতে এসেছি। এই বলে সে দোকানদারকে বলল, এই মামা 1 কেজি লেবু দেন। দোকানদার মাথা চুলকে বলল, মামা, লেবু তো কেজির দরে বেচি না, হালি বেচি। অর্ষা সেই মুহূর্তে হাসি পেয়ে গেল। সে হাসলো না, অনেক কষ্টে চেপে গেল। আহনাব বলল, ঠিক আছে তাহলে 5 হালি লেবু দেন। আর কি দিমু মামা? আহনাব তখন অর্ষার উদ্দেশ্য বলল, একটু সাহায্য করো অ্যাটলিস্ট। আর কি কি নেওয়া যায়? আপনি কি কি বাজার নেবেন তা আমি জানি নাকি? অর্ষার কথা মাঝে সেখানে হুড়মুড় করে মন এসে উপস্থিত হয়। তার পিছু পিছু আবির দুহাত ভর্তি বাজারে ব্যাগ নিয়ে এগিয়ে আসে। মন বিস্ফোরিত দৃষ্টিতে একবার অর্ষার দিকে তাকাচ্ছে, আরেকবার আহনাবের দিকে তাকাচ্ছে। এরপর সে কাঁদো কাঁদো হয়ে বলে, দোস্ত, তোরাও কি না জানিয়ে বিয়ে শাদী করে ফেলেছিস আমাদের মতো? না না, আমাদের মতো বলছি কেন? আমি তো তোকে জানিয়েছি, আমার বিয়েতে সাক্ষীও তোকে রেখেছি, সবচেয়ে বড় মিষ্টিটা তোকে খাইয়েছি। হ্যাঁ, তোর মিষ্টি থেকে একটুখানিও আমি খেয়েছিলাম, অস্বীকার করব না। তুই একবার সাধলি বলেই তো রাজি হয়েছি খেতে, বুঝতে পারছিস? আরও দুবার সাধার পর রাজি হওয়া উচিত ছিল। সে যাই হোক, ওই রাগে তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি দুলাভাইকে। আহনাব ভ্যাকাচেকা খেয়ে তাকিয়ে আছে, তবে মনকে সে চিনতে পেরেছে। অর্ষার আশেপাশে একবার তাকালো, তারপর কপাল চাপড়ে বলল, পাগল হয়ে গেছিস নাকি? মন প্রতিবাদ জানালো, বলল, পাগল হব কেন? নিজ চোখেই তো দেখতে পাচ্ছি সব। এই মামা ও সাক্ষী। দোকানদারকে আঙুল দিয়ে দেখিয়ে বলল মন। অর্ষা মনকে নিয়ে দোকানের সামনে থেকে সরে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো। আবিদও গেল সেখানে। আহনাব যাওয়ার সময় দোকানদার ডেকে বলল, মামা, লেবু নেবেন না? আহনাব টাকা দিয়ে লেবু নিয়ে অর্ষার পাশে গিয়ে দাঁড়ালো। মন সতর্ক দৃষ্টিতে একবার আহনাবের দিকে তাকিয়ে লেবুর দিকে তাকালো, বলল, লেবুগুলো তো সুন্দর আছে দুলাভাই, আমি একটা নেই? আহনাব বোকার মতো হেসে বলল, ইয়ে, সবগুলোই নিয়ে নাও তুমি। মুন লেবুগুলো নিয়ে বলল, থ্যাংক ইউ দুলাভাই। অর্ষা প্রচন্ড এক ধমক দিয়ে বলল, বারবার দুলাভাই দুলাভাই করছিস কেন? তোর কোন বান্ধবীর স্বামী সে? কেন তোর আজে বাজে কথা বলবি না।
আপনি ওকে সহ্য করেন কিভাবে ভাইয়া? শেষের কথাটা আবিদকে উদ্দেশ্য করে বলল অর্ষা। আবিদ একটা প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, দুঃখের কথা আর বলবো কি বোন, শোনার মতো কেউ নেই। মন চোখ পাকিয়ে একবার আবিদের দিকে তাকালো, অর্ষাকে বলল, তোরা বিয়ে করেছিস কবে? আমার বিয়ে করিনি মন। মিথ্যা বলবি না, একসাথে বাজার করতে এসেছিস, সংসার না করলে বাজার কেন? হুম, আমি আমার বাসার জন্য বাজার করতে এসেছি, আর সে তার বাসার জন্য। এখানে এসে দেখা হয়েছে, বুঝেছিস এবার? ও তাই বল। আমি ভাবলাম আমায় না জানিয়ে বিয়ে করে ফেলেছিস, ভুল ভেবেছিস। আর কখনো এমনটা ভাবিস না, এটা কোনোদিন সম্ভব না। আহনাব মাঝখানে ফোড়ন কেটে বলল, তুমি মনে হয় ভবিষ্যৎবাণী করতে জানো, কি হবে না হবে সব জানো। সব জানি না, তবে এটা জানি, মন যেটা ভাবছে সেটা কখনোই হবে না। মন বলল, কেন হোক না? ওনাকে তো দুলাভাই হিসাবে অনেক হয়েছে। আপনার নাম কি? আহনাব বলল, শুধুমাত্র তোমার জন্য আমার নাম দুলাভাই। মন হেসে আবিদকে বলল, দুলাভাই একদম তোমার মতো দুষ্ট। আবিদ ঝেড়ে কাশলো। মন তখন বায়না ধরে বলল, অনেকদিন হয়েছে তুই আমার বাসায় যাস না, আজ চল যাই প্লিজ। আমি তোর কোনো বারণ শুনবো না। আজ না, অন্য দিন। না না, আজ মানে আজই। অগত্য অর্ষাকে মনে জেদের কাছে পরাস্ত হতে হয়। আহনাব চলে যাওয়ার জন্য উদ্যত হয়। তখন মন বলে, আপনি কোথায় যাচ্ছেন দুলাভাই? আপনিও চলেন। অর্ষা রাগান্বিত স্বরে বলল, সে গেলে আমি যাব না। তুই যাবি? তোর জামাই সহ যাবে। আবির, তুমি দুলাভাইকে ধরে নিয়ে আসো, আমি ওকে নিয়ে যাচ্ছি। মন শক্ত করে অর্ষার হাত চেপে ধরে হাঁটছে। আবিদ অসহায়ের মতো মুখ করে আহনাবকে বলল, ভাই, আমার দুহাতে বাজারের ব্যাগ, আপনাকে ধরে নিয়ে যাই কিভাবে বলেন? আবার বউয়ের কথা না শুনলে প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি শুনতে হবে 1 সপ্তাহ। তাই আপনি যদি নিজেই আমার হাতটা ধরে সাথে যেতেন তাহলে খুবই উপকৃত হতাম। আহনাব হেসে ফেলে আবিদের কথা শুনে এক হাতে আবিদের হাত ধরে অন্য হাতে পকেটে থেকে ফোন বের করে রাশেদকে কল করে বলে দেয় সে যেন গাড়ি নিয়ে বাসায় চলে যায়। তারপর ফোন আবার পকেটে রেখে আবিদের হাত থেকে একটা বাজারে ব্যাগ নেয়। আবিদ দিতে চায় না, আহনাব তবুও জোর করে নেয়। ওরা বাজার থেকে বের হতে হতে মন একটা সিএনজিটিকে ভাড়া করে নিয়েছে। আহনাব আর আবিদ আসার পর আবিদকে বলল, তুমি সামনের ড্রাইভারের পাশে বসো, দুলাভাই আপনি পিছনে ওই পাশে বসে যান, আমি এ পাশে আছি। দেখি ও কি করে আজ আমার বাসায় না যায়। মনের এমন চঞ্চলতা আর অশ্বার ভারী বর্ষণধারা মথন মুখবায় দেখিয়ে মুখ টিপে হাসে আহনাব। মন আর আহনাবের মাঝখানে বসেছে অর্ষা। সে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। মন নির্বাক ভঙ্গিতে বসে আছে, যেন সে বড়সড় একটা যুদ্ধ জয় করেছে মাত্র। আহনাব বর্ষা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে। বাতাসের দাপটে হিজাব সরে ছোট চুলগুলো বেরিয়ে এসেছে অর্ষা। সেগুলো উঠছে তাদের ইচ্ছে মতো। আহনাব সুযোগ বুঝে মুখটা একটু কাছে নিয়ে ফিসফিস করে বলল, আমার রাগবতী বাটারফ্লাই, আপনাকে আমি ভালোবাসি। মন বাসা আসার পর ব্যস্ত হয়ে পড়েছে। কি রান্না করবে, কি খাওয়াবে সেসব ভাবতে ভাবতে সে দিশেহারা। আহনাব শান্ত ভঙ্গিতে চেয়ারে বসে আছে। আবিদ শুকনো মুখে দাঁড়িয়ে আছে। মন নিজের দিশাহারা হওয়ার সঙ্গে সঙ্গে একটা না পর একটা ফরমায়েশ আবিদকে দিয়ে যাচ্ছে। কখনো বলছে এটা করো, তো কখনো বলছে ওটা করো। সর্বশেষ বাধ্য হয়ে আসা মুখ খুলল। মনকে শান্ত করতে বলল, তুই একটু থাম মন, এত ব্যস্ত হচ্ছিস কেন? তোর বাসায় তো আর এই প্রথম এলাম না। মন চোখ বড় বড় করে তাকায়, যেন অর্ষা মাত্রই বড় মাপের কোনো অন্যায় করে ফেলেছে। সে ব্যস্ত হয়ে বলে, তোর কথা ভাবছে কে? তুই প্রথমবার না এলো দুলাভাই তো আমার বাসায় প্রথমই এলো, তার জন্য ব্যস্ত হব না? তুই হচ্ছিস দুধ ভাত অতিথি। অর্ষা মেজাজ খারাপ হয়ে যায়। সে চিবিয়ে চিবিয়ে বলে, বারবার কেন তাকে দুলাভাই ডাকছিস? কেন, তাতে তোর কি? সে তখন বলল না, আমার জন্য তার নাম দুলাভাই, সুতরাং আমি তাকে দুলাভাই ডাকবো। তোর মন চাইলে তুই ডাকতেও পারিস। এরপর সে আবিদকে ফের তাড়া দিয়ে বলল, তুমি অমন সঙের মতো দাঁড়িয়ে আছো কেন?
পেঁয়াজ মরিচগুলো জলদি কেটে দাও, তাড়াতাড়ি রান্না বসাতে হবে। আহনাব তখন বললে, আপু, আজ আমাদের জন্য রান্না বান্না কিছু করতে হবে না, অন্য একদিন এসে পেট ভরে খেয়ে যাব, আর শুধু এক কাপ চা বানালেই হবে। মুন ভারী কণ্ঠে বলে উঠল, তা আবার হয় নাকি? এক কাজ করি, বিরিয়ানি রান্না করি, বেশিক্ষণ সময় লাগবে না। অর্ষা উঠে দাঁড়িয়ে বলল, তোর যা ইচ্ছে তুই কর, আমি যাচ্ছি, একটু পর বাচ্চারা পড়তে আসবে। তুই যেতে পারবি না তো? আমি রুম তালা দিয়ে চাবি লুকিয়ে রেখেছি। এরকম বাচ্চামো করার মানে কি? মানে কিছুই না, খাওয়া দাওয়া না করে তুই যেতে পারবি না। মন একটু বোঝার চেষ্টা কর। পারবো না বলে অর্ষা সমস্যাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মন রান্নাঘরে চলে যায়, সঙ্গে আবিদও। সে হাতে হাত টুকটাক কাজ করে মনকে সাহায্য করে। অর্ষার সমস্ত রাগ গিয়ে পড়ে আহনাফের উপর। সে ক্ষেপে গিয়ে বলে, আপনার জন্য আমাকে এখন মুসিবতে পড়তে হলো, আশ্চর্য। এখানে আমার কি দোষ? বান্ধবী তো, আর আমার নয়, তোমার বান্ধবী। সে যাওয়ার পথ সব বন্ধ করে রেখেছে। রাগ দেখালে আমি দেখাতে পারি, তুমি কেন দেখাচ্ছ? অর্ষা যেন রাগ প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছে না। সে অন্য পাশে বসে ফোন ঘাঁটতে লাগলো। মন যা শুধু করেছে, আজ রাত না খেয়ে কিছুতেই যেতে দেবে না। ওদিকে বাচ্চাগুলো যদি এসে বসে থাকে, সকাল তো মনে হয় এতক্ষণ রাফিকে পড়াতে চলে গেছে, এখনো বাজারও করা হলো না। বাড়িতে মনে হয় রান্না হয়নি। সবকিছু মিলিয়ে অর্ষা মেজাজ এখন বেজায় খারাপ। সে ওমর রহমানের নাম্বারে কল করে। রিং হচ্ছে ওপাশে। ওমর রহমান ফোন রিসিভ করলেন, কাশতে কাশতে বললেন, হ্যালো। ওপাশ থেকে অর্ষা উদ্বিগ্ন কণ্ঠ হয়ে জানতে চাইল, তোমার কাশি আবার বেড়েছে বাবা? ও কিছু না, শুকনো কাশি মাঝে মাঝে হয়। ওষুধ কি খাচ্ছ ঠিক মতো? হ্যাঁ মা। তোর ছুটি হয়নি এখনো? হয়েছে, আমি এখন মনের বাসায় আছি। বাজারে দেখা হয়েছিল, ধরে বেঁধে নিয়ে এসেছে। রাতে না খেয়ে এখন কিছুতেই যেতে দেবে না। ওমর রহমান হেসে বললেন, ও তো এমনই পাগলি একটা। তুই তাহলে কখন আসবি মা? আসতে তো একটু দেরি হবে, ঘরে তো বাজার নেই, রান্না হয়নি। আমি আহিলকে ফোন করে বলে দিই কিছু খাবার কিনে দিবে। ওমর রহমান আহিলকে চেনে, অর্ষার পরিচয় করিয়ে দিয়েছিল। তিনি বললেন, না না, ছেলেটাকে এখন কষ্ট করে এত দূর আসতে হবে না। সকাল ভাত, আলু ভর্তা আর ডিম ভেজে রেখে গেছে, ওতে হয়ে যাবে। ঠিক বলবো? হ্যাঁ মা। আচ্ছা, আজ একটু কষ্ট করে নাও, আমি রাতে আসার সময় বাজার করে নিয়ে আসবো। আর শোনো বাবা, যারা আজ প্রাইভেট পড়তে আসবে ওদেরকে বাড়ি চলে যেতে বলো, আর বলবে যে আজকের পড়া শুক্রবার পড়িয়ে দেব। আচ্ছা, রাখছি এখন। ঠিক আছে মা, সাবধানে আসিস। অর্ষা ফোন রেখে দেখে আহনাব তার দিকে তাকিয়ে আছে। কথা বলার সময় মন চা আর বিস্কুট দিয়ে গেছে দুজনকে। আহনাব চায়ে চুমুক দিচ্ছিল আর অর্ষাকে দেখছিল। ফোন রাখার পর আহনাব বলল, তুমি বাসায় প্রাইভেট পড়াও? আপনাকে বলবো কেন? জিজ্ঞেস করছি তাই। আমি উত্তর দিতে বাধ্য নই। আমি তাহলে বারবার জিজ্ঞেস করে যাব? ভালো ভেসাদে পড়লাম তো। আচ্ছা, আপনি হঠাৎ এমন ইউটার্ন মারলেন কেন? আগে তো খুব গম্ভীর আর অল্পভাষী ছিলেন, আলাদা একটা অ্যাটিটিউড নিয়েছিলেন। হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গেল কেন? যত্ন সহকারে কাপটি টেরেতে রেখে আহনাব বলল, আমি আগের মতোই আছি, তবে সেটা বাকিদের জন্য। আর ইউটার্ন মেরেছি তোমার জন্য। হঠাৎ আমার পরিবর্তন তুমি ব্যতীত অন্য কারো জন্য নয়। জানো তো, নিজের মানুষের সামনে গম্ভীর হয়ে অ্যাটিটিউড নিয়ে থাকলে মনের ভাবটা প্রকাশ করা যায় না। আর তুমি তো এমনিতেই আমাকে বুঝতে চাও না। এর মধ্যে যদি আবার অল্পভাষী হয়ে থাকি, তাহলে তুমি তো আমার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এনিওয়ে, এখন আমার প্রশ্নের উত্তর দাও। প্রাইভেট পড়াও বাসায়? হুম, গম্ভীর হয়ে বলল আশা। তাহলে রাফিকে পড়াচ্ছ না কেন? সময় নেই তাই। বিষয়টা সময়ের না, সকাল নিশ্চয় আগের বাসায় পড়াতো, এখন ওর জায়গায় তুমি বাসায় পড়াও, আর সকাল রাফিকে পড়ায়। এর কারণ কি? আমার মুখোমুখি হতে ভয় পাও? ভয় পাবো কেন? আপনি বাঘ নাকি ভাল্লুক? আমি আপনাকে এড়িয়ে যেতে চাচ্ছি, আপনি সেটা বুঝতে পারছেন না? বুঝতে চাচ্ছি না। তাহলে আমার আর কিছু বলার নেই। অবুঝকে বোঝানোর ক্ষমতা আমার আছে, কিন্তু
যে বুঝেও না বোঝার ভান ধরে থাকে তাকে বোঝানোর সাধ্যই আমার নেই। তোরা দুজনে আবার ঝগড়া করছিস? শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো মন। অন্য একটা চেয়ার টেনে নিজে অর্ষার পাশে বসলো। আহনাব বলল, আমি না, ও ঝগড়া করছে। আমি ঝগড়া করতে জানি না। মন হেসে বলল, আপনাকে দেখলে বোঝাই যায় আপনি অনেক শান্তশিষ্ট দুলাভাই। কিছু ঝগড়ুটে মেয়ে মানুষ এটাই ফায়দা লুটে নেয় বোন। আমার মতো সাদাসিধা ছেলে পেয়ে যাচ্ছে তাই ব্যবহার করে। আপনি অর্ষার কথা বলছেন তাই না? ধুর, ওর কথা বাদ দিন। জেদ অনেক বেশি, কিন্তু মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর করে কেটে যাবে। কিছুক্ষণ বাদে আবিদও সেখানে চলে আসে। চারজন উপস্থিত থাকলেও গল্প করছে তিনজন। অর্ষা এখানে নীরব ভূমিকা পালন করছে। তার হাতে হুমায়ুন আহমেদের শুভ্র গেছে বনে বইটি। সে বইয়ের পাতা শুধু শুধু চোখ বুলিয়ে যাচ্ছে। কি পড়ছে না পড়ছে ওর ওদিকে গল্প, হাসির শব্দ ঠিক বোধগম্য হচ্ছে না। তবু আশা বইটি চোখের সামনে ধরে রেখেছে। সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর হয় না। ওদিকে সে আহনাফের ব্যস্ত ব্যাকুল দৃষ্টি একটু একটু পরই তার দিকে এসে আটকে যাচ্ছে। সেদিকে তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। গল্পে গল্পে মনের বিরিয়ানি রান্না হয়ে গেছে। আবির সালাদ বানিয়ে টেবিলের উপর রাখে। বিরিয়ানির ঘ্রাণ শুনে আহনাফ কিছুক্ষণ মনের রান্নার প্রশংসা করে। খাবার মুখে তোলার পর প্রশংসা বেড়ে যায় কয়েক গুণ। মনের রান্নার হাত ভালো, এটা অস্বীকার করার জোর নেই। আহনাফ খেতে খেতে বলল, শালিকার হাতে রান্না খেয়ে ফেললাম। কবে যে বউয়ের হাতে রান্না খাবো কে জানে। আবিদ মুচকি হেসে বলল, আগে বিয়েটা তো করুন ভাইয়া, আমি তো রাজি আছি। সে রাজি থাকলে আমি এখনই কাজী ডেকে আনবো। অর্ষা কোনো প্রত্যুত্তর করছে না, চুপচাপ খেয়ে যাচ্ছে। মন কয়েকবার খুঁচিয়ে অর্ষার মুখ থেকে কোনো শব্দ বের করতে পারল না। খাওয়া দাওয়ার পর মন বাটি ভর্তি বিরিয়ানি অর্ষার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো বাসায় নিয়ে যা। আঙ্কেল আন্টি তো আর আসবে না আমার বাসায়, তারা তো মহা ব্যস্ত। খেয়ে আমাকে বলতে বলবি কেমন হয়েছে। মনের অভিমানে অর্ষা মৃদু হাসলো। দুজনে থেকে বিদায় নিয়ে আহনাব আর সে বেরিয়ে আসে। আহনাব গাড়ি ঠিক করতে অর্ষা তখন বল, আপনি বাড়ি চলে যান। আর তুমি? আমি বাজারে যাব, লেট হবে। চলো। চলো মানে? মানে আমিও তোমার সঙ্গে বাজারে যাব। কেন? আহনাব ফোনের স্ক্রিন অন করে অর্ষার সামনে ধরে বলল, অলমোস্ট রাত ৯টা বাজে। ঢাকা শহরে এটা খুব একটা রাত না হলেও আমার চিন্তা তোমার জন্য অনেক রাত। এত রাতে তোমাকে একা রেখে আমি চলে যাব? আমার প্রতি আপনাকে এত কেয়ার দেখাতে হবে না। তুমি না চাইলেও আমি দেখাবো। এখানে কোনো বাজারে যাবে নাকি ওই বড় বাজারে যাবে? অর্ষা বুঝতে পারলেও আহনাফ নাছোড়বান্দা। সে সত্যি অর্ষাকে একা রেখে যাবে না। অযথা কথা বাড়িয়ে তর্ক করে লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট। ছোট করে বলল, বড় বাজারে যাব। আহনাফ একটা রিক্সা ডাকে। দুজনে রিক্সায় বসলেও মাঝখানে বেশ খানিক জায়গা রয়েছে অর্ষার। আহনাফ বুঝতে পেরেও কিছু বলল না। বাজারে গিয়ে বাজার করার পর বাড়ি ফেরার পালা। আহনাফ বাজারের টাকা দিতে চাইল। অর্ষার চোখ রাঙিয়ে তাকিয়েছিল। এরপর আর বাড়তি সাহস দেখাতে যায়নি আহনাফ। এখান থেকে বাড়ি কাছেই, আমি একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। আপনি বাড়িতে চলে যান, বলল অর্ষা। বাজারের টাকা দিতে দিলে তোমার কথা রাখার চেষ্টা করতাম। মিথ্যা বাহানা দেখালো আহনাফ। অর্ষা বাজারে ব্যাগ নিচে রেখে বলল, এখন তাহলে আপনি কি করতে চাচ্ছেন? তোমার সাথে বাসা অব্দি যেতে চাই, বারণ করে লাভ নেই, চলো। আহনাফ আবার রিকশা ঠিক করলো। অর্ষা বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই দৃষ্টিকে অগ্রাহ্য করে আহনাফ বলল, উঠো। বাধ্য হয়ে অর্ষাকে আহনাফ সঙ্গে বাড়ি পর্যন্ত যেতে হলো। রিক্সা ভাড়া মিটিয়ে দিল আহনাফ। অর্ষা বাড়ির ভিতরে যাচ্ছিল। আহনাফ তখন পিছু দিকে বলল, একটা বার শুনবে। অর্ষা দাঁড়ালো, পিছু না ফিরে বলল, কি দরকার? তাকাও তো একবার। তাকালাম। যা বলার জলদি বলেন। তুমি এখনো আমার উপর রাগ করে আছো? না তো, আগে বলছি সেই অধিকার আমার নেই। আমি মানছি তো আমার ভুল হয়েছে। সেদিন
ওভাবে কথাগুলো আমার বলা উচিত হয়নি, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো তখন আর আমি কী বা করতাম? যাই বলছি সেদিনে দুজন দিকটা ভেবেই বলেছি। বেশ তো, আজ তাহলে এত আকুতি মিনতি করতে বলেছে কে? আপনি যেমনটা চেয়েছিলেন সব তো তেমনই চলছে। চেয়েছিলাম কিন্তু এখন তো আর চাই না। সেটা আপনার ব্যাপার। আপনি যখন চেয়েছিলেন এখন চান না, এতে আমার কি করার আছে? তখন যেমনটা চেয়েছিলেন আমি তেমনটাই মেনে নিয়েছিলাম, আর তেমনভাবেই চলবো। সবসময় জেদকে প্রশ্রয় দিও না অর্ষা। কেউ ভুল স্বীকার করলে তাকে ক্ষমা করে একটা সুযোগ দেওয়া উচিত। ভুল করলে ক্ষমা না হয় করা যায়, কিন্তু আঘাত করলে, আঘাত করার পর যদি ক্ষমা করা হয় তাহলে কি সেই আঘাত মুছে যায়, ভুলে যাওয়া যায়? কি করলে তুমি আমায় ক্ষমা করবে পারবে বলো? আমি তাই করব তোমার জন্য। কিছু করতে হবে না আপনাকে। দয়া করে আমাকে শুধু আমার মতো ছেড়ে দিন। আমি এভাবেই ভালো আছি। আমার কাউকে দরকার নেই। কারো ভালোবাসারও দরকার নেই আমার, কিন্তু আমার দরকার আছে। আমার সেই দিনের ব্যবহারের জন্য আমি সরি। মন থেকে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমি মোটেও আপনাকে ইটস ওকে বলবো না। আপনি এখন আসতে পারেন। অর্ষা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আহনাফ কিছুটা রাগী স্বরে বলল, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি কি আমায় ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আহনাফ রাগী স্বরে কথা বলায় অর্ষা চটে যায়। সে ফের দু কদম এগিয়ে এসে বলল, কাকে ধমক দিয়ে কথা বলছেন আপনি? আর কে বলছে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে? বললাম তো আমাকে আমার মতো ছেড়ে দিন। কেন শুধু শুধু নিজের সময় নষ্ট করছেন আর আমাকে বিরক্ত করছেন? তুমি সত্যি আমার মেজাজ খারাপ করে ফেলছো অর্ষা। কি করবেন এখন? মারবেন? মারুন না। অপমান করছেন, কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন। এখন শুধু মারটাই বাকি আছে। এটা আর বাকি রেখে কি হবে? কি হলো, তাকিয়ে আছেন কেন? মারুন। আহনাফ শূন্য দৃষ্টিতে তাকায়, জোরে শ্বাস নিয়ে মাথা ঠান্ডা করার চেষ্টা করে। এরপর মৃদুমান্য কণ্ঠে সরি ফর দ্যাট বলে আশেপাশে চোখ বুলিয়ে গালে আলতো করে চুমু খায়। ঘটনা আকস্মিকতায় হতবিহম্ব হয়ে যায় অর্ষা। আহনাফ পিছু হাঁটতে হাঁটতে বলে, এখন থেকে অপমান, আঘাত, কষ্ট কোনোটাই দেব না। যা দেব শুধু ভালোবাসা। ভালোবাসা ছাড়া আর কিচ্ছু তুমি আহনাফের থেকে পাবে না। এরপর সে মুচকি হেসে সোজা হাঁটতে শুরু করে। আস্তে আস্তে রাতের অন্ধকারে মিলিয়ে যায়। গল্পের অংশটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামতটি জানাবেন।